অ্যাকচুয়ালি যারা অ্যাটেনশানে সমস্যা আছে, যে সমস্ত বাচ্চাদের মানে মনোযোগ আকর্ষণ করতে পারে না, সাধারণ একটা বাচ্চাকে বাবা মারা যখন তার সন্তান এবং মাতা পিতার যে কিছু মেসেজ সংকেত আদান প্রদান থাকে, সেইখানে যদি কোনো সমস্যা রয়েই যায় তাইলে সর্বপ্রথম এটা বাবা মার কাছে ধরা পড়বে। যেমন চোখে চোখ রেখে সব রিয়াকশানগুলার রেসপন্স করে কিনা, বা স্বাভাবিক জীবনযাপনে যে ইভেন্টগুলো আছে, যেমন কথা বলার ইভেন্ট আছে, খাওয়া দাওয়ার ইভেন্ট আছে, ড্রেস আপ গেট আপের ইভেন্ট আছে, অসংলগ্নতা যদি থাকে তাইলে সেই ক্ষেত্রে তার শরণাপন্ন হইতে হবে সত্যিকার অর্থে। যদি আমাদের ওই রকম একটা ফোকাল সেন্টার থাকে, মানে জাতীয়ভাবে পরিচিত একটা জায়গা তৈরি আমাদেরকে করতে হবে, এবং এইরকম অমনোযোগী সন্তানের সংখ্যা কত আছে এটা নির্ণয় মনে হয় আমাদের খুবই জরুরি। এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাইলে আমাদের একটা সেন্টার প্রতিষ্ঠা করতে হবে, করে সেই সেন্টার থেকে অভিজ্ঞতা উপার্জন করতে হবে, অভিজ্ঞ লোক তৈরি করতে হবে। এটা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এই অভিজ্ঞতাটা নিতে হবে, অভিজ্ঞতা উপার্জন করতে হবে। যদিও এই ব্যাপারে এখনও যারা কাজকর্ম করতেছেন তারা পর্যবেক্ষণে আছেন, নিরীক্ষণে আছেন, গবেষণায় আছেন। কাজেই এখন সময় যে তাদেরকে চিহ্নিত করার এবং সঠিক ব্যবস্থাপনা গ্রহণের। এটা যদি আমরা না করি তাইলে একসময় দেখা যাবে যে এই সন্তানগুলার সমাজের জন্য একটা বেশ বড় ধরনের একটা বোঝা হয়ে যাবে। কাজে ওইটাকে আমরা যদি অতিক্রম করতে চাই, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে যদি তাল মেলাতে চাই, তাইলে তাদের যারা বাবা মারা উদ্যোগী হইতে হবে। বাবা মাদের মাধ্যমে আমরা এই মেসেজটা সঠিক জায়গায় দিতে হবে। বাবা মারা শুধু যে বাচ্চাটার মনোযোগের কমতি আছে সেটা নিয়ে আসে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় শারীরিক কিছু অসুখ বিসুখ, এই বাচ্চাটা তো এটা সঠিকভাবে বলতে পারে না, বা কাজেই তার চিকিৎসার জন্য যদি আসে তাইলে বাবা মাদের জন্য আমাদের পরামর্শ হলো যে যেহেতু 15 বা 18 বছর বয়স পর্যন্ত কমন কতগুলো অসুখ আছে সেটা প্রায় 85% নাক কান গলা রিজিয়নে হয়। সেক্ষেত্রে একটা নিয়মিতভাবে ইএনটি সেন্টারে চেক আপ ফলো আপ করাতে পারে, তাইলে কানের ময়লা পরিষ্কার। অনেক সময় বাচ্চাদের কানে ধরতেই দেয় না, কাছেই যাইতে দেয় না, তাইলে এই বাচ্চাকে কীভাবে কান ময়লায় ভর্তি হয়ে গেছে কীভাবে পরিষ্কার করবে? সেই ক্ষেত্রে কিছু সলিউশন আছে যেগুলা দিলে ময়লাগুলাকে তরল করে বের করে নিয়ে আসা যায়, সেইগুলা দিতে পারে। সেগুলা যদি নিকটস্থ নাক কান গলার যে সেন্টার আছে, এটা সবাই জানে যে গেলে পরে কি দেওয়া যাবে। টুকটাক সর্দি ঠান্ডা জ্বর হইলে বোঝাই যাবে যে তার এখন জ্বর আছে। কাজেই এইভাবে জানা যাবে, একদম জানা যাবে না তা না, এটা নিয়ে একদম অস্থির হওয়ারও কোনো কারণ নেই। ওই সমস্ত বাচ্চাদের চিকিৎসা করা সম্ভব হবে। এই যে কোনো নিকটস্থ ইএনটি হাসপাতাল সেন্টার এখন অনেক আছে আমাদের। কাজে এইগুলায় আমাদের শাহিক, ওইখানে জাতীয় নাক কান গলা, আগেরগাঁওয়ে আছে নাক কান গলা, মেডিকেল কলেজগুলো আছে। কাজে গেলে প্রাইমারি ম্যানেজমেন্ট সব জায়গায় পাওয়া যাবে। কমনলি দেখা যাবে সিজন বদলে কতগুলো প্রবলেম হয়। আবার দেখা যায় যে বাচ্চাদের গাল ফুলে যাচ্ছে, ফুলা গাল সবাই দেখা যায়, তখন তারা টনসিল মনে করে আসে। গাল ফুলে গেছে, জ্বর আছে, খাওয়া দাওয়ার অ্যাটেনশন কমে গেছে, খাবার দিলে খাচ্ছে না, তখনই বোঝা উচিত যে তার কোনো একটা প্রবলেম হয়েছে। সেটার পাশাপাশি যদি দেখা যায় যে এমনিই দেখে হাত দিলেও বোঝা যায় যে শরীরের তাপমাত্রায় নর্মালের চেয়ে বেশি, এটা জ্বরের জন্য হতে পারে। বা নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি দিচ্ছে, কাশি দিতেছে, এতে বুঝবে যে রাইনাইটিস আছে। বা গলার ব্যথা হইলে শুধু একা গলার ব্যথাটাই হয় না, সাথে জ্বরও থাকে।
এগুলা দেখে বোঝা যাবে যে একজন ডাক্তারের কাছে যেতে হবে কিনা। কাজেই সেই ক্ষেত্রে নাকান গলার ডাক্তারের কাছে গেলে অ্যাকর্ডিংলি তার যেই প্রবলেম হয়েছে এটা হলো আইডেন্টিফাইড হবে, আর না থাকলে তো কিছু নাই, ডাক্তার বলেই দেবে। কাজেই ওইটা চিহ্নিতকরণ এবং ওইটার দ্রুত ব্যবস্থাকরণ গ্রহণকরণ এটা খুব বড় সমস্যা আমি মনে করি না। কাজেই ওইটা বাচ্চা না বলতে পারলেও ডিটেক্ট করা সম্ভব। প্যারেন্টসরা বাচ্চাদের আচরণগত ত্রুটি নিয়ে যখন খুব অস্থির থাকেন, তখন আমাদের কাছে যখন তারা আসেন, আসার সময় সে 2 বছর বা 2.5 বছর বা 3 বছরের একটা বাচ্চা আসলো, তখন অন্য বাচ্চা যে এরকম স্বাভাবিক একা একা আসতেছে, ওই বাচ্চাটা হয়তো একা আসতেছে না, তার বাবা মা কোলে করে নিয়ে আসতেছে বা ধরে নিয়ে আসতেছে। তাতে আমাদের দেখেই আমরা বুঝে ফেলি যে তার আসার সময় যে তার আই কন্ট্যাক্ট আছে কিনা, এবং সে এসে বাবা মা সহ চেয়ারে বসতে চাইলো, ওই চেয়ারে বসবে না, সে হয়তো আশেপাশে ঘোরাঘুরি করতেছে, ওইটা ধরতেছে বা বাধা দিলেই সে তখন বাচ্চাটা অস্থির হয়ে যাচ্ছে। এই তখন আমরা বিহেভিয়ার যেটা আচরণ এটা পর্যবেক্ষণ করে তার বাচ্চা যদি সহনশীল হয় তাইলে তার ইএনটি চেক আপ করে আমরা দেখি যে অল এভরিথিং ইজ ওকে। যদি না থাকে তখন আমরা যদি মনে করি হিয়ারিং প্রবলেম আছে তাহলে হিয়ারিং পরীক্ষা করি। তারপরে দেখা গেল যদি কথা না বলে, তখন আমরা চিন্তা করি যে এই বাচ্চাটাকে কিভাবে শোনানো যায় বা কথা বলানো যায়, কি আমরা প্রদান করতে পারি সার্ভিস, যেমন স্পিচ থেরাপি। তো এই বাচ্চা তো স্বাভাবিক বাচ্চার মতো স্পিচ থেরাপি দেওয়ার পরিবেশ থাকে না, তাকে অ্যাকচুয়ালি অনেক সময় দিতে হবে। এবং বাচ্চার আচরণ দেখে বাচ্চা একটু এই দিক সেই দিক এটা নেবে, এটা ফেলে দিবে, না দিলে হইচই করবে, একদম চরম উত্তেজিত হয়ে যাবে। এতে যারা আমরা অ্যাটেন্ড করব আর কি, যে চিকিৎসকরা, তারা এটার প্রতি বিরক্তি বোধ করা যাবে না। আমি যেমন আমার রুমে এই বাচ্চা দেখলে আমি বুঝে ফেলি, তাকে বাবা মাকে বলি যে কোনো কিছু বাধা দিবেন না। যদি এখানে এই ভাঙাভাঙিও করে, এখানে ভ্যালুয়েবল কিছু নাই যে ভাঙলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ভাঙলে ভাঙুক, অসুবিধা নেই। তো ফ্রি দেয়া থাকলে তখন আমরা যেমন তাকে নিয়ে অনেকক্ষণ পরীক্ষণ নিরীক্ষণ গবেষণা করা সহজ হয়। কাজেই সেই ক্ষেত্রে বাবা মারাও যেমন সহনশীল হবেন, ওনাকে বাচ্চাগুলোকে যারা চিকিৎসা দিবেন, চিকিৎসার প্রয়োজনে তাদেরকে অনেক সময় দেবেন এবং তাদের প্রতি যথেষ্ট সহনশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং তার সাথে বাচ্চার সাথে সাথে যদি আমরাও বিহেভিয়ারাল প্রবলেম শো করি, তাইলে অ্যাকচুয়ালি ওই বাচ্চাটা সঠিক রাস্তার থেকে সরে যাবে, কারণ বাবা মার সাথে গ্যাপ তৈরি হবে। বাবা মা যাইতে যাইতে এমনি একটা বাচ্চা 24 আওয়ার বাচ্চাটা তাদের বিরক্তির কারণ, তারা বিষণ্ণ থাকে, হতাশ থাকে, এটার সঠিক কোনো সমাধান নাই। কাজেই বাবা মাকে হতাশ বা বিষণ্ণ বা মূল স্ট্রিমলাইন থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাবা মাকে মূল স্ট্রিমলাইন আসতে হবে, তাকে হোপ দিতে হবে যে এই প্রবলেমটা গ্র্যাজুয়ালি সলভ হবে, ধীরে ধীরে সলভ হবে। এটার জন্য আমাদের সকলকেই ব্যাপক ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্যশীল হইতে হবে, তার প্রতি বিরক্তি হবে না। একদিন না, দরকার হলে আমি তাকে 7 দিন সময় দেব, দিয়ে আস্তে আস্তে সে তখন একটা ভালো পরিবেশ, তার কনজেনিয়াল অ্যাটমসফিয়ার হয়ে যখন যাবে, তখন দেখবে যে এই অ্যাটেনশন ছাড়া বাচ্চাগুলি আমার কাছে আসতে আগ্রহ প্রকাশ করে। এবং সেইখানে এই বাচ্চাটাকে ম্যানেজ করার জন্য আমাদের বাবা মাদেরকে আমরা বলি যে অন্তত 8 ঘন্টায় একজন লোক এই বাচ্চার সাথে লেগে থাকতে হবে। 8টা ঘন্টা ভাগ করে নেবে মা বাবা বা আরেকজন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, না থাকলে অন্তত একটা লোক হইলেও রিক্রুট করতে হবে। এই 24 ঘন্টার টাইম ভাগ থাকবে। ঘুমের সময় একজন লোক নিতে হবে, কারণ মাকে তো অন্য বাচ্চারও দায়িত্ব নিতে হবে। তাইলে পরে কেউ কিন্তু ক্লান্ত হবে না, প্যারেন্টরাও ক্লান্ত হবে না, যে চিকিৎসকের কাছে আসবে সেও ক্লান্ত হবে না, আর ক্লায়েন্ট যে বাচ্চা আছে সেও দেখবেন যে আস্তে 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 নর্মালি আমরা কাঙ্ক্ষিত লেভেলে তাদেরকে নিতে পারবো। সাধারণ লেভেলে বাচ্চারা খেলাধুলা করবে, ঘুমের সময় ঘুমাবে, খাওয়ার সময় খাবে, তারপরে দৈনন্দিন যে কাজকর্মগুলো করবে, সেইগুলোর যদি ব্যত্যয় ঘটে, যেমন কোনো আত্মীয় স্বজন আসলেই যদি খুব বাচ্চা অ্যাগ্রেসিভ হয়ে যায় তাকে দেখে, বা খেলাধুলার মেয়েটরা আসলো তারে মাইট দূর শুরু করলো, বা খাওয়ার সময় খাওয়ার প্লেট ডিল দিয়ে ফেলে দিল, ঘুমের সময়
তাকে চাপাচাপি করেও ঘুমের দিকে নেওয়া যাচ্ছে না। একটা সাধারণ যে সিস্টেমগুলো আছে, ওই জিনিসগুলোর যখন আমরা দেখব যে অসংলগ্নতা আছে, তখনই আমরা এই জায়গাগুলোকে চিহ্নিতকরণ করব এবং চিহ্নিতকরণ করে এই জায়গাটাকে কারেকশনের আমরা দ্রুত ব্যবস্থা করব। তখন আর আমাদের বসে থাকার সুযোগ থাকবে না যে কোন কোন জায়গায় তাদের এই ফ্যাসিলিটিসগুলো, সার্ভিসগুলো দেওয়া যায় আছে, সেই জায়গাগুলোয় যাব। তখনই আমাদের এই রেড ফ্ল্যাগ যেটা বলে, যে এই আচরণগুলো যদি পরিলক্ষিত হয়, যে এক্সেসিভ অ্যাগ্রেসিভনেস, তারপরে নার্সিজম, ভালনারিজম থাকলেই আমরা সতর্ক হয়ে যাব। এই যে অমনোযোগী বাচ্চারা, একসময় তারাও তো দেশের সুনাগরিক হবে, এটাই তো সব বাবা মাদের আশা আকাঙ্ক্ষা। কিন্তু সেটা তো এত সহজ হয়তো হবে না, এটা অনেক কঠিন, অনেক ধৈর্যের পরীক্ষা, অনেক পরীক্ষা নিরীক্ষা, আর পরে ডিপেন্ড করবে যে এটা ফলাফল সফলতা বা ব্যর্থতা। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ফেইথ বাংলাদেশ, তারা যে ভূমিকাটা নিচ্ছেন, যে তাদের এই প্রবলেমগুলো, এটা যে শুধু ব্যক্তিগত বা কোনো পারিবারিক প্রবলেম তা না, এটা যে একটা রাষ্ট্রীয় প্রবলেম, জাতীয় প্রবলেম এবং আন্তর্জাতীয় প্রবলেম। এই প্রবলেমটাকে যে চিহ্নিতকরণ করে এই ব্যাপারে সতর্কতা তৈরি করা, এই ব্যাপারে সঠিক ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, সে ব্যাপারে তারা যে চিন্তা ভাবনায় মনোনিবেশ করেছে, যেখানে এটার কোনো এন্ড নাই, এটার কোনো শেষ নাই, যে কোথায় এটার শেষ, সেইখানে তারা যে আগে আসছে, অবশ্যই এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং তারা যে নিরলসভাবে এই কাজে এই সাবজেক্টটাকে চিহ্নিতকরণ করেছে, আমি মনে করি যে এটা বিশাল একটা উর্বর মস্তিষ্কের, উর্বর চিন্তা চেতনার বিকাশ। সেই হিসাবে নিশ্চয়ই ফেইথ বাংলাদেশকে অসংখ্য প্রশংসা দেওয়া যায় এবং তাদের এই উদ্যোগকে আমরা মনে হয় জাতি ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করে সঠিকভাবে তাদের ব্যবস্থাপনার উপযুক্ত একটা পরিবেশ করে দিতে পারি, তাইলেই সত্যিকার অর্থে আমরা বুঝতে পারবো যে ফুলে ফলে ভরপুর একটা সমৃদ্ধশালী দেশের একটা নাগরিক তারা হবে। এবং এটাই হবে তখন জাতীয় সফলতা। এটা ফেইথ বাংলাদেশের মাধ্যমে আরও অনেক দূর আগাক, আরও সফলতার থেকে দিন দিন উত্তর তার এই প্রোগ্রামকে সফল করলে পরেই অনেক লোক হয়তো ফেইথের মতো আরও আগে আসতে পারবে। এরা একটা দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা আমি বলবো। অসংখ্য ধন্যবাদ ফেইথ বাংলাদেশকে।